বিসমিল্লাহির রহমানির রহিম। জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি গত ক্লাসে ব্যবস্থাপনার উন্নয়নে বিভিন্ন মনীষীদের অবদান এটা পড়াচ্ছিলাম। সেখানে এফ.ডব্লিউ. টেইলর, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেইলর, এবং তোমার কি বলে এটাকে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ল, এই দুইজন মনীষীর অবদান, তাদের জন্ম সাল, মৃত্যু সাল, তাদের কোন দেশে বসবাস করছে, তারা পেশায় কী ছিলেন, তাদের কি কি অবদান আছে, কি কি গ্রন্থ রচনা করেছেন, এগুলো আমরা পড়িয়েছিলাম। আজকে আমরা তোমাদেরকে পড়াবো যে একজন ব্যবস্থাপকের কি কি গুণ থাকা দরকার, অর্থাৎ কি কি গুণ বা ভালো দিক থাকা দরকার একজন ব্যবস্থাপকের, আদর্শ ব্যবস্থাপকের। একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি গুণ থাকা দরকার। এখানে আদর্শ লাগিয়ে দিলে ভালো হয়। আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী কি গুণ থাকা দরকার। আচ্ছা, আগে আমরা পয়েন্টগুলো একটু লিখে নেই, তারপর আলোচনা করি। 1 নাম্বার হচ্ছে সাধারণ শিক্ষা। সাধারণ শিক্ষা ও জ্ঞান। 2 হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা 2 হচ্ছে অভিজ্ঞতা। 3 হচ্ছে শারীরিক ও মানসিক সামর্থ্য। শারীরিক ও মানসিক সামর্থ্য। মানসিক সামর্থ্য। 4 হচ্ছে আন্তরিকতা। আন্তরিকতা। 5 যোগাযোগ দক্ষতা। 5 হচ্ছে যোগাযোগ দক্ষতা। 6 অনুপ্রাণিত করার ক্ষমতা। 6 হচ্ছে অনুপ্রাণিত করার ক্ষমতা। তারপরে 7 হচ্ছে প্রজ্ঞা ও দূরদর্শী। প্রজ্ঞা ও দূরদর্শী। 8 হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। 9 হচ্ছে সাহসিকতা। 10 হচ্ছে সংযত ব্যক্তিত্ব। আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী। যে একজন ব্যবস্থাপকের কি কি গুণ থাকতে পারে বা কি কি গুণ থাকা উচিত, এখন এইগুলো আমি তোমাদেরকে আলোচনা করব। আজকে বেশি নিব না, একটা প্রশ্ন নিব সংক্ষিপ্ত। আচ্ছা, 1 নাম্বার সাধারণ শিক্ষা ও জ্ঞান। যদি কোনো ব্যক্তি একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হতে চান, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এই দায়িত্বটা যদি পালন করতে চান তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষায় তাকে শিক্ষিত হতে হবে, উচ্চশিক্ষিত হতে হবে এবং জ্ঞানের অধিকারী হতে হবে। এক কথায় শেষ। একজন
যদি কেউ ব্যবস্থাপনার দায়িত্ব নিতে চান কোনো প্রতিষ্ঠানের, তাকে অবশ্যই উচ্চশিক্ষায়, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সে যত জ্ঞানী হোক যাই হোক, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা তার থাকা বাধ্যতামূলক, থাকতেই হবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। তারপর 2, অভিজ্ঞতা। একজন মানুষ প্রথমেই তো আর ব্যবস্থাপক হয়ে জয়েন করেন না, অবশ্যই সে আগে হয়তো অন্য কোনো কাজ করেন, করে আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করেন, তারপর সে একটা ব্যবস্থাপনার দায়িত্বে যান। তাহলে এই যে অভিজ্ঞতাটা, আগে অন্য কোনো কাজ করার বা অন্য প্রতিষ্ঠানে কাজ করার বা অনেক দিন একটা কাজ করার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাও থাকতে হবে। যিনি অভিজ্ঞ তাকেই ব্যবস্থাপনার দায়িত্বটা দিতে হবে, কারণ অভিজ্ঞতা ছাড়া ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া উচিত হবে না। তারপর আছে শারীরিক ও মানসিক সামর্থ্য। একজন ব্যক্তি সারা বছর অসুস্থ থাকেন, প্রায় অসুস্থ থাকেন, সে তো উদ্যম নিয়ে আনন্দের সহিত কাজ করতে পারবেন না। যদি শারীরিক সুস্থ হন, তাহলে তার শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে, এবং সে উদ্যম নিয়ে, সাহসিকতার সহিত, শারীরিক সুস্থতা নিয়ে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে, কাজ করতে পারবে। এবং মানসিক সামর্থ্য, হ্যাঁ আমি পারবো, এই মেন্টালিটি তার মধ্যে থাকতে হবে, মানসিক সামর্থ্য থাকতে হবে যে আমি একজন ব্যবস্থাপক, আমার পক্ষে এই শারীরিক ও মানসিক সামর্থ্য আছে এবং আমার পক্ষে এই কাজটা করা সম্ভব, আমি পারবো, অবশ্যই আমি এই কাজটা পারবো ইনশাল্লাহ। এই ধরনের মন মানসিকতা, মানসিক সামর্থ্য একজন ব্যবস্থাপকের এই গুণটা থাকতে হবে তার মধ্যে। তারপর আসা 4, আন্তরিকতা। 4 কি আছে? আন্তরিকতা থাকতে হবে কাজের মধ্যে। আমি দায়িত্ব নিলাম ব্যবস্থাপক, আমি একজন বড় পদে চাকরি নিলাম, দায়িত্ব নিলাম, আমি ব্যবস্থাপক, কিন্তু আমার আন্তরিকতা নাই প্রতিষ্ঠানের প্রতি, তাহলে সঠিকভাবে কাজ সম্পন্ন হবে না, সুন্দরভাবে কাজ সম্পন্ন হবে না। আন্তরিকতার সহিত কাজ করতে হবে, এবং যে কোনো কাজের মধ্যে যদি আন্তরিকতা থাকে, সে কাজটা অনেক সহজ এবং সুন্দর হয়। তাহলে আমাদের আরেকটা কাজ হচ্ছে অবশ্যই আন্তরিকতা থাকতে হবে, কাজের মধ্যে আন্তরিকতা থাকতে হবে। আন্তরিকতা থাকলে, এবং এই আন্তরিকতার গুণাবলীটাও একজন ব্যবস্থাপকের মধ্যে থাকতে হবে। আচ্ছা, এরপর আসো 5 হচ্ছে, 5 কি আছে? যোগাযোগ দক্ষতা। এই যোগাযোগ বলতে এখানে কমিউনিকেশন বা যোগাযোগ বলতে বোঝাইছে যে একজন ব্যবস্থাপক তার যে অধীনস্থ থাকবেন বা তারও ঊর্ধ্বতন যিনি থাকবেন, তার সাথে যে কমিউনিকেশন, যোগাযোগ, এই দক্ষতাটা, যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে। এবং এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের বিভিন্ন আন্তর্জাতিকভাবে, বিভিন্ন ব্যবসায়িক জোনে, বিভিন্ন ক্যাটাগরিতে তাকে যোগাযোগ করার ক্ষমতা থাকতে হবে। যার যত যোগাযোগ ক্ষমতা বেশি, সে তত তার কার্যে সফলতা অর্জন করতে পারে। তাই যোগাযোগ করার ক্ষমতাটা, দক্ষতাটা, এটাও একটা গুণ, মানুষের কি গুণ। তোমাদের মধ্যে দেখো অনেকে আছে সবার খোঁজখবর নেয়, যে করোনার মধ্যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তারপরও দেখবা যে হয়তো সপ্তাহে একদিন, 15 দিনে একদিন ফোন করে খবর নেয় যে কিরে কেমন আছো, পড়াশোনা করতেছিস কিরে। আবার অনেকে আছে দেখো 1 বছর একদিনও ফোন দেয়নি, খোঁজখবর নেয়নি। তাহলে যে খোঁজখবরটা নিছে তার সাথে তো আরেকজনের আন্তরিকতা বাড়বে, যোগাযোগটা যেহেতু হচ্ছে, এবং তাকে সবাই কি করবে? বলবে যে না, লোকটা ভালো, লোকটা যোগাযোগ করে, মেয়েটা ভালো, ছেলেটা ভালো। তাহলে এই যোগাযোগ দক্ষতাটাও মানুষের মধ্যে থাকা প্রয়োজন, এই গুণটাও একজন ব্যবস্থাপকের মধ্যে থাকা প্রয়োজন। তারপর অনুপ্রাণিত করার ক্ষমতাটা, মোটিভেশন পাওয়ার, অর্থাৎ আমার অধীনে যে কাজ করে তারা যাতে স্বইচ্ছায় সুন্দর মতো কাজগুলো করে, সেই ব্যাপারে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে, তারা যাতে কাজটা সুন্দর মতো করে। তাহলে এই যে তাদেরকে বুঝানো, অনুপ্রাণিত করা, বুঝানো, এই বুঝানোটার ক্ষমতা সবার থাকে না। তোমার একই সেলস রিপ্রেজেন্টেটিভ, ধরো ওষুধ কোম্পানি বা বর্তমানে বিভিন্ন কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে ব্যবসায়ীদের বোঝানোর জন্য। একই কোম্পানির 2 জন ব্যক্তি পাঠালো,
একজন দেখা গেল 5 লক্ষ টাকার সেলস করে আসলো, আরেকজনে 50,000 টাকাও সেলস করতে পারলো না। এটা কারণ কি? বুঝানোর ক্ষমতা, মানুষকে বুঝানোর ক্ষমতা, অনুপ্রাণিত করার ক্ষমতা সবার এক সমান থাকে না। কিন্তু যিনি ব্যবস্থাপক, তার এই মানুষকে বুঝানোর, অনুপ্রাণিত করার ক্ষমতা, তার অধীনস্থদের বুঝানোর ক্ষমতা বা অনুপ্রাণিত করার ক্ষমতা থাকতে হবে। এই গুণটা অবশ্যই একজন ব্যবস্থাপকের মধ্যে থাকতে হবে। প্রজ্ঞা ও দূরদর্শী। দূরদর্শী বলতে কি এটা বোঝায় যে সে তাকাইলে অনেক দূর পর্যন্ত দেখতে পারে? না, অবশ্যই না। এখানে দূরদর্শী বলতে বোঝাইছে যে ভবিষ্যতে কি ঘটতে পারে সেটা অনুমান করার ক্ষমতা, এটাই হচ্ছে দূরদর্শী। অর্থাৎ তোমাকে বুঝতে হবে কালকে কি ঘটবে সেটা আজকে তোমাকে অনুমান করতে হবে, আজ করতে হবে, বুঝতে হবে যে এটার ভবিষ্যৎটা বুঝার ক্ষমতা থাকতে হবে। প্রজ্ঞা থাকতে হবে যে হ্যাঁ এই কাজটা হবে, ইনশাল্লাহ পারবো, এই কাজ সহজ, কঠিন কাজও সহজভাবে সে করতে পারবে এবং কি ঘটতে পারে, এর সমস্যাগুলো কি হতে পারে বা ভবিষ্যতে কি ঘটবে, এই এই যে দূরদর্শিতা, এই দূরদর্শিতা জ্ঞানটাও একজন কার মধ্যে? ব্যবস্থাপকের মধ্যে থাকতে হবে। তাহলে সে কী করতে পারবে? তার কাজে সে সফলতা অর্জন করতে পারবে, কাজে সে সফলতা অর্জন করতে পারবে যদি সে অনুমান করতে পারে যে ভবিষ্যতে কি ঘটতে পারে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, যে কোনো সমস্যা তার বুদ্ধি খাটিয়ে, তীক্ষ্ণতা দিয়ে সে সেটাকে ওভারকাম করতে পারবে, সমস্যার সমাধান করতে পারবে এবং যে কোনো সমস্যা সে ট্যাকেল দিতে পারবে। যেহেতু সে ব্যবস্থাপক, তার অধীনে অনেক কর্মরত ব্যক্তি থাকবে, যে কোনো ধরনের সমস্যা, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক, আর্থিক সমস্যা বা সামাজিক সমস্যা হতে পারে একটা প্রতিষ্ঠানে, সেটা কি ট্যাকেল দেওয়ার ক্ষমতা থাকতে হবে, সেটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধিমত্তা থাকতে হবে। বুদ্ধি খাটিয়ে অনেক সময় তাকে অনেক কাজ করতে হবে যাতে প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে পারে। তারপর আসো 9, কি আছে? 9 সাহসিকতা। 9 কি আছে? সাহসিকতা। সাহস থাকতে হবে, একটা স্টেপ নেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার সাহস, ঝুঁকি নেওয়ার সাহস, সিদ্ধান্ত নেওয়ার সাহস, এগুলো একজন ব্যবস্থাপকের মধ্যে থাকতে হবে। লাভ লস আছে, কিন্তু সাহসের সহিত একটা সিদ্ধান্ত নিতে হবে, পরিকল্পনা তৈরি করতে হবে, লক্ষ্যে পৌঁছাতে হবে। এই সাহসিকতা থাকা অবশ্যই প্রয়োজন কার? একজন ব্যবস্থাপকের। আর যদি না থাকে তাহলে সে কী করতে পারবে না? তার লক্ষ্যে পৌঁছাতে, গোল অর্জন করতে পারবে না, গোল দিতে সে পারবে না। যেমন কি একজন ফুটবলার, যে তার কী উদ্দেশ্য থাকে? গোল দেওয়া। গোল দেওয়াটাই মুখ্য উদ্দেশ্য, গোল ঠেকানোটা মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত না, গোল দেওয়াটা মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। এবং এই সাহসিকতার সহিত লক্ষ্যে পৌঁছানোটাই হচ্ছে আরেকটা ব্যবস্থাপকের অন্যতম গুণাবলী। তারপর সংযত ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব থাকতে হবে। তুমি যদি দেরি করে অফিসে আসো, তুমি হ্যাংলাভাবে তোমার অধীনস্থদের সাথে কথা বলো, তুমি দুষ্টামি ফাজলামি করো, তুমি কাপড় চোপড় অফিসিয়াল ড্রেস পরে না আসো, তাহলে তোমাকে কি বলবে? তোমাকে ব্যক্তিত্ব আছে বলবে না কেউ। তাহলে তোমাকে তুমি যদি বসো, তোমাকে ব্যক্তিত্ব নিয়ে চলতে হবে। তোমার পোশাক, তোমার কথাবার্তা, তোমার অফিসে ঢোকার স্টাইল, তোমার বসার স্টাইল, তোমার খাওয়া দাওয়ার স্টাইল, চলাফেরা, আচরণ অধীনস্থদের সাথে সব কিছুতে তোমাকে কী হতে হবে? সংযত হতে হবে। কারণ তুমি বস, তুমি ঢুকাই তোমার একজন মেয়ে কলিগকে বললা যে আপনাকে তো অনেক সুন্দর লাগছে আজকে, ওই মেয়ে কিন্তু তোমার সাথে কি আরেকটা কথা বলার সাহস পাবে। আর তুমি যদি ঢুকে তাদের সালাম দিলা, সুন্দরমা কেমন আছেন, ভালো আছেন কিনা, যে তুমি তোমার কাজ সঠিকভাবে করলা, তাহলে তোমার সাথে কেউ কি তোমার কথা অমান্য করার সাহস কেউ পাবে না। তাহলে এই ব্যক্তিত্বটা অবশ্যই একজন ব্যবস্থাপকের মধ্যে থাকতে হবে। তাহলে এই যে কথা বললাম, এই গুণাবলীগুলি একজন ব্যবস্থাপকের মধ্যে অবশ্যই থাকা উচিত, নতুবা কি হবে না? সে প্রশাসন চালাতে পারবেন না, তার পক্ষে প্রশাসন চালানো সম্ভব হবে না। তারপর ব্যবস্থাপনা ও প্রশাসন, এটা দরকার নাই, কারণ এইটা আমি পড়াইছি তোমাকে।
তাহলে আমরা কি পড়লাম? আমাদের ব্যবস্থাপনার নীতি অধ্যায়টা রিভিশন দেওয়া শেষ হলো। যে হেনরি ফেয়ালের তোমার সংখ্যা কত? নীতিমালা কয়টা? 14টা। মূল নীতির প্রথম নীতি কি? কার্য বিভাজনের নীতি। শেষ নীতি কি? একতাই বল। হ্যাঁ, এই যে এই প্রশ্নগুলো প্রায়ই আসে। হেনরি ফেয়ালের জন্ম কোথায়? তুরস্কে। বাস করছেন অধিবাসী কোথায়? ফ্রান্সে। তারপর পেশাগত জীবনে কি ছিলেন? মাইন ইঞ্জিনিয়ার ছিলেন, তাই না? আধুনিক ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফেয়াল। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? এফ.ডব্লিউ. টেলর। দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থটি রচয়িতা কে? এফ.ডব্লিউ. টেলর। যে কারণে তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তিনি কোন দেশে অধিবাসী ছিলেন? যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিলেন। তিনি পেশাগত জীবনে কি ছিলেন? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। এই যে এগুলা ব্যবস্থাপনাকে একটা পাঠযোগ্য শাস্ত্র হিসেবে কে প্রতিষ্ঠা করেছেন? হেনরি ফেয়াল। হ্যাঁ, পার্থক্যমূলক মজুরি প্রথা প্রবর্তন করেছেন কে? এফ.ডব্লিউ. টেলর। তারপরে হেনরি ফেয়ালের জীবনকাল 1841 থেকে 1925। এই যে এগুলো আমরা পড়ব, ঠিক আছে? এগুলো আমরা জানব। ব্যবস্থাপনাকে কার সাথে তুলনা করা হয়? চোখের সাথে। সংগঠনকে বাহুর সাথে। তারপর প্রশাসনকে মস্তিষ্কের সাথে। এই ছোটো ছোটো প্রশ্নগুলো প্রত্যেকের বইতে দেওয়া আছে। এগুলো আমরা মনোযোগ দিয়ে ইনশাল্লাহ পড়বো আশা রাখি। তাহলে আমার এই অধ্যায় শেষ হলো। আগামী ক্লাসে আমি তোমাদের কি ব্যবস্থাপনার নীতি তো শেষ হলো, পরিকল্পনায় চলে যাব। কোথায় চলে যাব? পরিকল্পনায়। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবা। আগামী ক্লাসে দ্বিতীয় অধ্যায় শেষ হলো। তৃতীয় অধ্যায় আমরা পরিকল্পনায় যাব। এগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুই ক্লাসের জন্যই প্রযোজ্য। এটা 2 ক্লাসের জন্যই প্রযোজ্য। দ্বাদশ একাদশ, কারণ এটা তো একাদশেরও আছে। এই অধ্যায়গুলা একাদশেরও আছে। অতএব এটা 2 ক্লাসের জন্যই প্রযোজ্য। আমি মনে করি এটা 2 ক্লাসের জন্যই প্রযোজ্য, যেহেতু এগুলো আমরা একাদশকেও পড়াবো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।